আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইহুদি নাগরিকরা এবার ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি শুরু করেছে আতঙ্কিত ইসরায়েল। এরপরে জানিয়ে দেব সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া। জানিয়ে দেব দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী, দুঃস্বপ্নের মতো সময় পার করছেন সিরিয়ানরা। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার ইহুদিরা ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে, শঙ্কিত হচ্ছে ইসরায়েল। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৩০ জন ইহুদি নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল। পৃথক ঘটনায় বিভিন্ন সময় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ৪টি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছেন। বুধবার ১১ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি জানিয়েছে ইহুদিবাদী নাগরিকদের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে ইরান। স্থায়ী বাসিন্দা ছাড়াও গুপ্তচর বৃত্তির জন্য তাদের বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করানো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন বেশ শঙ্কিত। কারণ চিরশত্রু ইরানের এই প্রচেষ্টা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এবং নিত্য নতুন কৌশলের তথ্যের হাতিয়ে নিয়ে গুপ্তচরদের তেল আবিবে প্রবেশ করানো হচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেইট জানিয়েছেন, কথিত গুপ্তচরদের সেলগুলো তাদের মিশন সম্পন্ন করার আগেই গ্রেফতার হয়। মিশনগুলোর মধ্যে ছিল ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের হত্যা করা, সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। সেগুলোর পৃথক পৃথক মিশন ছিল। উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের পুলিশ বাবা সেলের একটি গুপ্তচর দলকে গ্রেফতার করে। এরা ইসরায়েলি বাহিনীর কয়েকটি গতিবিধি বিশদ বিবরণ প্রচার করেছেন। ৪ জন কর্মরত এবং প্রাক্তন সামরিক নিরাপত্তার কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং অর্থের বিনিময়ে হামলা চালানোর জন্য সাধারণ ইসরায়েলিদের নিয়োগ দিয়েছে ইরান। গত ২ বছর ধরে ইরানের গোয়েন্দা সংস্থা এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মিত গ্রেফতারের পরও ইরান তার কৌশল থেকে সরে আসেনি। ইসরায়েলের কর্মকর্তা বলেছেন, সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির বহু অভিযোগ এসেছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের উপর ভিত্তিতে আটক হচ্ছেন অনেকেই। যুদ্ধবাজ অনেক দেশের জন্য বিষয়টি অস্বাভাবিক নয়। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, ইরান এসব গুপ্তচর ইসরায়েলের নাগরিক। অক্টোবরের শেষ দিকে ইসরায়েলের নাগরিক হয়েও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়। গ্রেফতার হওয়া দুজন রাফায়েল এবং লালা গুলিয়াভে ইসরায়েলের বাহিনী। তাদের উভয় ৩২ বছর বয়সী। এদের একজন হত্যাকারী খোঁজার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া দেশের নিরাপত্তা ও জাতীয় অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন তারা। সেই সঙ্গে দেশটির নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত এক একাডেমিকে অনুসরণ করছিলেন অভিযুক্তরা। ধারণা করা হচ্ছে, ওই বিশেষজ্ঞদের ক্ষতি করার জন্যই এমনটি করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, আজারবাইজানীয় বংশোদ্ভূত একজন ইসরায়েলি তাদের নিয়োগ করেছেন ইরানের পক্ষে কাজ করতে। ইসরায়েলিদের নিয়োগের একটি বিশেষ দলের সঙ্গে জড়িত রয়েছেন। তারা মূলত অভিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই ধরনের কাজে যুক্ত করার চেষ্টা করত। তবে এসব অভিযানের তথ্য প্রকাশ নিয়ে ইসরায়েলের লুকোচুরি চলছে। বিশেষ করে গ্রেফতারের খবর তাৎক্ষণিক প্রকাশ না করে আটক রেখে দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ইসরায়েলি বাহিনী একতরফা অভিযোগে সংবাদ মাধ্যমে প্রচার করেছে। শিনবেদ বলেছে, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হচ্ছে। তারা এই ধরনের আতঙ্ক এড়াতে গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে। এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া। আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাশিয়া। ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দেশটি। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের ডুমায় মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে সম্প্রসারণের পথ তৈরি করতে এক আইনের পক্ষে ভোট হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সংসদ সদস্য এবং এই সংক্রান্ত আইনের পক্ষে ভোট দিয়েছে। এর ফলে নিষিদ্ধ তালিকা থেকে তালেবান বাদ হলেও স্বীকৃতি দেওয়ার পথ তৈরি হবে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডোমায় ৩টি প্রয়োজনীয় ধাপের প্রথমটি বিল অনুমোদন হয়েছে। ২০১৭ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক বেশ উষ্ণ হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তখন চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে দেশে বিদেশে সেনাদের সরিয়ে নেওয়া হয়।
এরপর থেকেই কোনো দেশই তালেবান সরকারকে আর স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে তুলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাইয়ে তালেবানকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে একটি কার্যকর মিত্র হিসেবে উল্লেখ করেন। আফগানিস্তান থেকে ইসলামিক স্টেটের হুমকি মোকাবেলায় তালেবানের ভূমিকা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে বড় বাধা তাদের নারী অধিকার বিরোধী নীতিমালা। আফগানিস্তানের নারীদের শিক্ষার সুযোগ সীমিত করা, তাদের চলাফেরায় কঠোর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আরোপ করা এবং পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কাজের নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে। এই অবস্থায় রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এদিকে দামেস্কের খুব কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী। দুঃস্বপ্নের মতো সময় পার করছে সিরিয়ানরা। বাশার আল আসাদের হাত থেকে মুক্তি মিললেও এখন দেশটিতে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি তারা দামেস্কের খুব কাছে পৌঁছে গেছে। নতুন এই আগ্রাসী বাহিনী যদি দেশটির উপর ভর করে তাহলে মোটেও শান্তির আশা নেই। গাজা লেবাননের রক্ত ঝরিয়ে যেন বেঞ্জামিন নেতানিয়াহুর স্বাদ মিটছেই না। তাই এবার নজর পড়েছে সিরিয়ার দিকে। ইতোমধ্যে দেশটির বিশাল অঞ্চল দখল করে নিয়েছে। এমতো অবস্থায় নেতানিয়াহু সিরিয়ায় আসলে কি চাইছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাশার আল আসাদকে হটিয়ে সিরিয়ায় ক্ষমতাসীনরা নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। হায়াত তাহারি আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের জোট দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীও নিয়োগ দিয়েছে। কিন্তু ইসরায়েল থেমে নেই। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই চলছে ইসরায়েলি বিমান হামলা। মুহুর্মুহুর এসব হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতা রীতিমতো ভেঙে পড়েছে। বলা হচ্ছে সিরিয়াকে সামরিকভাবে ঘুরে দাঁড়াতে শত শত কোটি টাকা ঢালতে হবে। শুধু গত 48 ঘন্টায় সিরিয়ার ভেতরে প্রায় 300টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি চলছে স্থল অভিযানও। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার বিমান বাহিনী। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছেন ইসরায়েলি ট্যাঙ্ক কুনেইত্রা ছড়িয়েছে। এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপশহরে পৌঁছে গেছে। এখন তাদের অবস্থান কাতানা থেকে মাত্র 3 কিলোমিটার অর্থাৎ দামেস্ক থেকে 20 কিলোমিটার দূরে। স্থানীয় সূত্র জানিয়েছে অরোনা, হিনা এবং আল হুসেইনার মতো দামেস্কের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরতলি দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বিদ্রোহীদের প্রায় 2 সপ্তাহের অভিযানের পতন ঘটে বাশার আল আসাদের 24 বছরের শাসনের। সেই সুযোগ কাজে লাগিয়ে দখলদারিত্ব বাড়ানোয় মনোযোগী হয় ইসরায়েল। 1974 সালের চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয়। এমনকি গোলানের কৌশল মাউন্ট হারমান দখলে নিয়েছে তারা। এদিকে বাংলাদেশ সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন মিস্ত্রি। বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পিটিআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস। নয়াদিল্লির সংসদ ভবনে অ্যানেক্স বিল্ডিংয়ের 2.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য জানতে চেয়েছেন শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে রয়েছেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা প্রশ্নবাণে জর্জরিত করেছেন বিক্রম মিশ্রিকে। বিক্রম মিশ্রির সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা এবং সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর। তিনি জানিয়েছেন ব্রিফিংয়ের সময় সচিবের কাছে অনেক বিষয় জানতে চাওয়া হয়েছিল। বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকালই পররাষ্ট্র সচিব বাংলাদেশে ফিরে এসেছেন। সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন, কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। তিনি জানিয়েছেন আমরা যে কোনো ক্ষেত্রে এই ধরনের বিষয় সংসদে রিপোর্ট করি, কারণ এটি একটি সংসদীয় আনুষ্ঠানিক কমিটি বিষয় যার প্রতিবেদন প্রয়োজন। আপাতত আমাদের আলোচনা চলতে থাকবে। উল্লেখ্য 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর নয়াদিল্লি ও ঢাকার প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্র সচিব। সফরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্রি।